পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি ইহসান নওরা পর্ব সংখ্যা ৫১। কনের আসরে শোকে বসানো হলো, ঘন্টা পেরিয়েছে অথচ বরের দেখা নেই। আজাদ সাহেব মায়রার নিকট এলেন চিন্তিত মুখে, সাথে তামিজ শিকদার। মায়রার চোখে অশ্র, এখনই হয়তো ঝরঝর করে কেঁদে ফেলবে। আঙ্কেল মেহেরা ফোন ধরছে না আমার। ও ওর সাথে বন্ধুরাও কেউ তুলছে না কল। ও ওদের কিছু হয়নি তো? সুইচ অফ বলছে। আমিও ট্রাই করেছি, তামিজ সাহেব বললেন। ফাঁকে এক ঝলক মলিন চোখে স্টেজে বসা সুখকে দেখলেন। বর্ণকে দেখেছিস? ওকে কেন ব্যবস্থা নিতে বল। বড় ভাইয়ের দিকে তীক্ষ্ণ চোখে ফট করে তাকালেন তামিজ সাহেব। ভাইপো এবং তার পিতাকে মিলেমিশে কিছু তিক্ত কথা শোনাতে গিয়েও দমে গেলেন। বললেন দাঁতে দেদ চেপে, তোমার ১ নম্বর পাজিটাকে সেই ভোর রাতে এক ঝলক দেখেছিলাম, এরপর তার হদিশটুকুও নেই। অস্ফুট স্বরে বেফাস মন্তব্য করিলেন মুখ ফসকে। একে পয়দা কিভাবে করেছিলে আমি সন্দিহান। অল্প আওয়াজের হলেও কর্ণকুঠরে ঠিকই পৌঁছে গেল পাশের জনের। খুক খুক করে কেসে উঠলেন আজাদ সাহেব। ঠোঁটে হাত চেপে অতি দ্রুত জায়গা প্রস্থান করলেন বুক ফুলিয়ে। তামিজ সাহেব মায়নার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। চিন্তা করো না মা, আমি বিষয়টি দেখছি। কোনো ইঙ্গিত দিয়েছে মেহেরাব? মায়েরা প্রশ্নাতীত চোখে চায় ভেজা আঁখি পল্লবে। ভদ্রলোক বলেন, মানে কোথাও জ্যামে আটকেছে বা অন্য কিছু? না না, এমন কিছু বলেনি। মেসেজের কথাটা লুকিয়ে গেল। তার বিশ্বাস মেহেরাব আসবে, অবশ্যই আসবে এবং বিয়েও করবে। গুঞ্জন উঠেছে অতিথিদের মাঝে। বরযাত্রী এসেছে, ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কিন্তু বর এখনো এলো না। এমন ঘটনায় অবশ্য গুঞ্জন ওঠা অস্বাভাবিক কিছু নয়। সূর্যটাও ধীরে ধীরে পশ্চিমে হেলে যাচ্ছে। সন্ধে নামবে খানিক পরেই। আজাদ সাহেব লোক পাঠানোর ব্যবস্থা করলেন। মেহেরাব যে রাস্তা ধরে আসবে সেই পথে। ঠক ঠক আওয়াজের উৎস অবলোকন করে সকলের নজর ঘুরে গেল একটা অভাবনীয় দৃশ্যে। কনের স্টেজের মুখোমুখি ফ্লোরের মধ্যস্থে হাঁটার উপযুক্ত সরু পথ, তাতে লাল কার্পেট বিছানো। সেই পথে বীরের বেশে টকবগিয়ে ছুটে আসছে লালচে খয়েরি কেশরী ঘোড়া। তার উপর চড়ে আছে বর বেশে বসা সুদ্রেহী পুরুষ। মুখটা টুপরের আড়ালে বিধায় দেখা দুষ্কর। প্রতিমায় বিস্ময় নিয়ে দুহাতে গাউন তুলে স্টেজে থেকে আনমনে নিচে নেমে এলো সুখ। ঘোড়াটি দিক বেদিক ভুলে সরাসরি তার সম্মুখে গিয়ে থমকে গেল আচানক। ভয়ার্ত মুখে পিছিয়ে যেতে গিয়েও সুখ থম মেরে রয়। পা দুটো অবশ, এক লহমার সব শক্তি ফুরিয়ে এসেছে যেন। আশেপাশের উৎসুক দৃষ্টিগুলো দ্বিতীয় দফায় ঠিক তখনই অত্যাধিক আশ্চর্যে নির্বাক তাকিয়ে রইল, যখন ঘোড়াটির সামনের দুপায়া গুটিয়ে নিচে মাথা ঝুঁকিয়ে সুখকে সম্মান প্রদর্শন করল। সেই সাথে ঘোড়ার বর বেশে থাকা ব্যক্তিটিও নিজের মুখ উন্মোচন করল। সুখের কানে ভেসে এলো একটি পুরুষালী মিহি কণ্ঠ, সুইট হার্ট, আই হ্যাভ অ্যারাইভড। মায়েরা ছুটে এসেছিল তড়িঘড়ি, অথচ বরের মুখোশ উন্মোচন হতেই ঠোঁট থেকে স্বস্তির হাসিটা প্রদীপের শেষ আলোর মতো নিভে গিয়ে ভর করল এক ঝাঁক কৌতূহল। আপনি বর বেশে, মেহেরাব কোথায়? ঘোড়ার পিঠ থেকে এক ঝটকায় নেমে এলো আশফিয়ান বর্ণ। বা হাত নেড়ে কাউকে ইশারা করতে ভিড় ঠেলে একজন বেরিয়ে এসে ঘোড়ার লাগাম টেনে ধরল। হাতে হাতে ঘষে বর্ণ বলল, আর চোখে এক পলক শোককে দেখে, ডক্টরের কথা বলছিলেন, চলে আসবে এখনই, ওয়েট এ হোয়াইল। মনে পড়ার ভান করে, ও হ্যাঁ, বরণডালা হাতে রাখুন। আজাদ সাহেব এগিয়ে এলেন। কি হচ্ছে কি এখানে? এমন পোশাকে এসেছো কেন? বিয়ের শখ উঠেছে হুটহাট? হ্যাঁ সেটাই। ভনিত ছাড়াই ভাবলেশহীন জবাব। ভদ্রলোক অসন্তোষ নিয়ে আহত চোখে ছেলের নির্বাক মুখের দিকে চেয়ে রইলেন অনিমেষ। চাঁদমুখ ছেলে ওনার। সত্যি মিনিট দুয়েক পর বরের গাড়ি এসে থামলো প্রবেশদ্বারে। ক্যাজেন্ডার সহ পুনরায় গেট ধরার লক্ষ্যে হুলস্থল বাঁধিয়ে ফেলল, কিন্তু থেমে গেল মাঝপথে। মেহেরাব নেমে আসে গাড়ি থেকে। তার পাশে ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে এক বধূবেশী কন্যা। ঠোঁটে লাজুক হেসে মাথা নত রেখেছে। উপস্থিত সকলে আরেক দফা চমকালো। মেহেরাবের ঠোঁটে হাসি নেই, তবু আশেপাশের উৎসুক দৃষ্টিদের দেখাতে জোরপূর্বক হাসি টানল ধরে। পাশের দুপাশে শাড়ি করে সাদা কালো পাঞ্জাবি পরিহিত ৩০ তাগড়া যুবক শটান দাঁড়িয়ে। উপর থেকে ফুলের পাপড়ি ছিটছে রোবটের মতো। গোলাপের রক্তিম পাপড়ি গায়ে মেখে সদ্য পদার্পণ করা বরকনে হেঁটে চলল সামনে। ভাই কেও? অনেক কিছু বলতে চাইল মায়েরা। উত্তেজনায় অস্থিরতায় বেশি কিছু মুখ ফুড়ে বের হয় না। মেহরাব ঢোক গিলে জবাব দেয়, ও জেসি, তোর ভাইয়ের সদ্য বিবাহিত স্ত্রী। বিয়ে করে নিয়েছি আমরা। মেহরাব, সরি আপু, মাফ করে দিস আমায়। সে হেঁটে তামিজ সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। পিছু উল্টো করে এলো মায়রার বাকরুদ্ধ দৃষ্টি। ভদ্রলোক কথা ভুলে বিহ্বল চোখে তখনও চেয়ে। মেহরাব আর চোখে খানিকটা দূরে তাকায়। সুখের উপর নজর স্থির হতেই হাসে মলিন।
পুনরায় নজর নামিয়ে বলল অপরাধী সুরে, আমি সরি আঙ্কেল, আমি কখনো চাইনি সুখের অবমাননা করতে, কিন্তু বিয়ে করেছো তোমরা? হ্যাঁ। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে স্বল্প শব্দে সায় দেয় মেহেরাব। হিতাহীন জ্ঞান শূন্য হয়ে কপালে হাত রাখলেন তামিজ সাহেব। একবার মেয়েকে দেখলেন, এরপর দেখলেন আশেপাশের কৌতূহলী শতাধিক দৃষ্টিসমূহ। বললেন দুর্বল গলায়, এখন আমার মেয়ের কি হবে? মেহেরাব কিছু বলার আগে বর্ণ উপস্থিত হয় সেখানে। চাচ্ছু, তোমার মেয়ের পাশে আমায় কেমন দেখাবে বললে না তো কখনো? মানে, ফুলের জন্য আশফিয়ান বর্ণকে উপযুক্ত মনে হয় না তোমার? যা তা বলছিস, মাথা গেছে? বর্ণর স্বর ঠিক এই পর্যায়ে অত্যন্ত কঠোর এবং একনিষ্ঠ হয়। নোপ, আই এম সিরিয়াস মিস্টার তামিজ শিকদার। আজকে এই মুহূর্তে বিয়ে করব আপনার একমাত্র মেয়ের সুখ, যে শুধুমাত্র আমার বাগানের পুষ্পরানী হওয়ার জন্যই ফুটেছিল আজ থেকে 20 বছর আগে। জানো, ফুলটা বড্ড জেদি হয়েছে আজকাল, অভিমান করেছে আমার উপর। ওকে রাজি করানোর দায়িত্বটা কিন্তু তোমরা কপতির উপর। চাচ্চু প্রতিক্রিয়া না দেখেই একবার বুকে বুক লাগিয়ে জড়িয়ে ধরে পাশ কাটিয়ে চলে গেল বর্ণ রুবায়াতের নিকট। কাছে গিয়ে কাম্মাকে এক হাতে জড়িয়ে নিরিবিলিতে পা চালালো। সুখ দূর থেকে নির্বাক চোখে দেখে গেল কেবল। বর্ণ কিছু একটা বোঝাচ্ছে ভদ্র মহিলাকে। অল্পক্ষণের ব্যবধানে মলিন মুখটা হাস্যজ্জ্বল হয়ে চকচক করে উঠল ওনার। দুহাতে রাজলায় বর্ণর মুখটা তুলে হাত বুলিয়ে আদর করে দিলেন। এরপর দ্রুত কদমে ছুটে এলেন তামিজ সাহেবকে টেনে নিলেন আড়ালে। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে সুখের কাছাকাছি এগিয়ে যায়। আরে, এভাবে ছুটছিস কেন ফুল? দাঁড়া, পড়ে যাবি। রাগের চোটে সুখ পথ দেখছে না দু চোখে। দুহাতে গাউন আষ্টি বৃষ্টি তুলে লম্বা কদমে হেঁটে গেল যেদিকে ফাঁকা দেখতে পায়। আশেপাশের অনেক অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের। তাতে কি আসে যায়? গাউনের পেছনের বড় অংশটা ফ্লোরে হুটোপুটি খাচ্ছে। বর্ণ ধরতে চাইলে তড়িৎ পিছু ঘুরল সুখ। খারাপ, জঘন্য পুরুষ, খবরদার ছুবেন না আমায় কিংবা আমার কোনো জিনিস। ওকে, ছুলাম না। দুহাত উপরে তুলল স্যারেন্ডার করার ভঙ্গিতে। তবে এই মুহূর্তে তুই না থামলে কোলে তুলে নিতে 2 সেকেন্ড সময় নেব না, আই সয়ার। সুখ থামল, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। বর্ণর সামনে এসে দাঁড়াতেই হামলে পড়ল আচমকা। দুহাতে কলার ঝাঁকাতে ঝাঁকাতে প্রায় কেঁদেই ফেলল। বর্ণ শীতল চোখে চেয়ে দেখল সব, তো শব্দটিও করল না। কেন করছেন এমন? আমি কি করলাম? বিয়ে তো ডক্টর করে নিয়ে হাজির হলো। সব কিছুতে তুই শুধু আমার দোষটাই খুঁজিস ফুল। ব্যাড, ভেরি ব্যাড। এত অন্ধবিশ্বাস থাকাটাও ভালো নয়। মিছে অভিমান তার কণ্ঠে। কি করলাম মানে? উনি যে কাজটা করে ফিরেছেন এর পেছনে আপনার হাত নেই? অস্বীকার করবেন? অবশ্যই আছে। এতে স্বীকার অস্বীকারের প্রশ্ন আসছেই বা থেকে। ডক্টর যাকে বিয়ে করেছে ওর নাম জেসি, জিসানের বোন হয়। ওর সাথে ডক্টরের বিয়ের ফয়সালা তখনই নেওয়া হয়ে গেছে যখন সে তোকে বিয়ে করার আর্জি জানিয়েছিল, খোদ শিকদার নিবাসে এসে। এতটা নীচ আপনি? চেনা জানা ছাড়া, বোঝাপড়াবিহীন সম্মতি ছাড়া একটা অপরিচিত মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন? সম্মতি? তার ছিল হাসল বর্ণ। সুখের কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, তোর সম্মতি ছিল এই বিয়েতে? হচ্চকিতে তাকায় সুখ। অন্যত মুখ ঘুরিয়ে জোরে শ্বাস ছাড়ে। এরপর বোঝালো অবশ্যই ছিল। সেদিন নিজ চোখে দেখেছেন নিশ্চয়ই। ইয়া, অফকোর্স। কাজ ঝাঁকালো ছোট উল্টে। অ্যাশ শেরওয়ানির বুক পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে বাড়িয়ে দিল। টেক ইট। পৃথিবীর সবচেয়ে কঠিনতম ব্যর্থতা হলো যাকে অকারণে মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে, পরে তাকে ঘৃণা করা। আমি পারিনি তাকে একটিবারের জন্য ঘৃণা করতে। আবারও হেরে গেলাম এই পর্যায়ে এসে। হে খোদা, তুমি তো জানো আমার হৃদয়ে খুব দুঃখ। সেসব কাউকে বোঝাতে পারি না। ক্ষণে ক্ষণে বুকের পাঁজরটা চিরে ফুড়ে বেরিয়ে আসতে চায়। তবু সবার ভিড়ে দিব্যি হেসে যাই বোকার মতো। ওনার পাশে অন্য নারীর সংস্পর্শ যেমন আমার শ্বাসরুদ্ধকর অনুভূতি দেয়, তেমনি আমিও নিজের পাশে তাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। বেঁচে থাকার ইচ্ছেগুলো ফিকে হয়ে গেছে বহুদিন আগে। খোদা, অন্য কারো সাথে আষ্টে বৃষ্টি জড়িয়ে যাওয়ার অন্তত এক মুহূর্ত আগে না হয় নিদারুণ শ্বাসরোধ হয়ে আসা মৃত্যু দিও। আমি দুহাত ভরে তাকে গ্রহণ করে নেব, অভিযোগ ছাড়াই। পুরো লেখাটা পড়ে শুষ্ক ঢোক গিলল সুখ। এটা সে লিখেছিল ডায়েরিতে, পরক্ষণে আগুনে জ্বালিয়েও দিয়েছিল। তবে বর্ণার হাতে পৌঁছলো কি করে এটা আমি লিখিনি। কাপা হাতে ফিরিয়ে দিল কাগজটা। খানিক পর চকিতে আঙুল তুলে হঠাৎ বলল সব হাসায়, আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন আমার রুমে? রাগে ক্ষোভে মুখ লাল হয়ে এলো সুখের। লজ্জা, জড়তা, ভয় ঘিরে ধরল একসাথে, আষ্টে পৃষ্ঠে। এই পর্যায়ে দমে যাওয়ার ভান ধরল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে মুখের ভেতর গুনগুন করলো কণ্ঠ খাদে নামিয়ে,
অফসেন্স কোনো সিন দেখিনি। ট্রাস্ট মি সুইট হার্ট, বাট সেন্সিটিভ ইমোশনাল। চোখ মুখ খিচে শক্ত করে পাথর অনুরূপ দাঁড়িয়ে গেল সুখ। ঈষৎ লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে হলো কোথাও। বর্ণ সুর পাল্টে নিল। মুখ লুকাবি? যা, এই বুকটা তোর নামে সঁপে দিলাম আজ থেকে। ধূর্ত হেসে বুকের বাঁ পাশে হাত রাখলো। সুখ ঠাই চোখ খিচে দাঁড়িয়ে। চোখে চোখ রাখার সাহসটা হুট করে গায়েব হয়ে গেল যেন। কি চাইছো তুমি? ফুলকে চাওয়ার শুরুটা কখন থেকে? অকপটে জবাব, নির্দিষ্ট কোনো সময় নেই, ব্যাস হৃদয় আপনা আপনি চাইতে লাগছিল ওকে। কামিজ সাহেব স্বর গম্ভীর করলেন, যদি আমার মেয়েকে তোর হাতে না দেই তো? বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসলো। আড়মোড়া ভেঙে বলল, মিস্টার শিকদার, ফ্ল্যাশব্যাকে যাও। সেদিন তোমায় বলেছিলাম, আনফর্চুনেটলি হৃদয় যদি একবার কারো নামে ছপ ছপ শুরু করে, পৃথিবী তছনছ করে হলেও আশফিয়ান বর্ণ তাকে নিজের করে নেবে। ট্রাই টু রিমেম্বার। ছিনিয়ে নিবি আমার মেয়েকে? চেয়ে না পেলে এটাই একমাত্র উপায়। কাঁধ দুলিয়ে সে নিরুত্তাপ জবাব করে। আজাদ সাহেব বললেন, সে তো তোমায় চায় না। বর্ণ এক ভ্রু উচালো। কিভাবে বুঝলে? তোমায় চায় না বলেই তো অন্য কাউকে বিয়ে করতে হ্যাঁ বলল। বুঝই তো ড্যাড, অভিমানী হৃদয়, মান অভিমান চলছে, এক্সপ্লেন করতে হবে। ভদ্রলোক গলা খাকারি দিলেন। গুরুগম্ভীর ছেলেটা আজ হঠাৎ এতটা বেহায়াপনা হয়ে উঠল কিভাবে? আশ্চর্যের উপর আশ্চর্য হচ্ছেন দু ভাই। শুরুতে সব ক্লিয়ার না করে এত নাটকের আয়োজন কেন? ডক্টরের বিয়ে নিয়ে বলছো তো? লেমলি এক্সপ্লেন। বেচারা বিয়ের বয়স হয়েছে, এর উপর যাকে ভালোবাসা দাবি করছে তাকে আপন করতে না পারার আফসোসে আগামী কত জানি বিয়ে শাদী ছাড়াই একা একা জীবন। বর্ণ, মেজাজ খারাপ হচ্ছে আমার। আজাদ সাহেব খেপে গেলেন। এত হেয়ালি বরদাস্ত করা যাচ্ছে না আর। বর্ণ শ্বাস ছাড়ল। কঠিন গলায় হিস হিসিয়ে বলল, ফুলের দিকে হাত না বাড়াতে আকার ইঙ্গিতে বহুবার তাকে বুঝিয়েছি। এখন ডক্টর যদি ইনডিরেক্টলি স্পিচ না বুঝে সেই ভুলটাই করে বসে, পরিণতি এমনই লেখা থাকবে। এতে আমার কি ফল্ট? বর্ণর সাথে একবার সুখের বিয়ে হলে সারা জীবন শিকদার নিবাসে থাকবে সে, কোথাও হারিয়ে যাবে না, চোখের সামনে থাকবে আজীবন। কথাগুলো রুবায়েতের মনে অক্ষরে অক্ষরে প্রবেশ করেছে। তিনি রাজি, কিন্তু সুখ এই বিয়ে কিছুতেই করবে না। আইজার কাছে গেলেন রুবায়েত। আপা, বর্ণ যা চাইছে তুমি সেটা মানবে? হাঁসফাঁস করছিলেন আইজা। ছেলের সিদ্ধান্ত যে তিনি মন থেকে মানতে পারছেন না তা মুখাবব দেখে বুঝতে পারছে রুবায়েত। বিচক্ষণ মহিলা তিনি। দুঃখ পেলেন কিঞ্চিত। সুখের দুর্বলতাকে যে সবাই আর চোখে দেখছে ঢের বুঝে গেলেন। সুখ, তুই না ভাইয়াকে ভালোবাসিস? ভাইয়াও তোকে নিজের করতে চাইছে। এখানে তোর আপত্তিটা কিসের সোনা? তুফা খুব আদরে স্বরে বোঝাচ্ছে সুখকে, কিন্তু আশানুরূপ কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। থম মেরে আছে মেয়েটা। নিশ্চয়ই মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে কে জয়ী এখনো হিসেব মেলাতে পারছে না। বর্ণ আসতেই রুম ফাঁকা হয়ে গেল এক ইশারায়, চোখের পলকে। অন্যমনস্ক বসা সুখের হাত ধরে দাঁড় করালো ঝটপট। চল, বিয়ে করব। শিলা পাথরের মতো যথাসম্ভব সর্বোচ্চ শক্তি খাটিয়ে দাঁড়িয়ে রইস। এক তুড়িতে তাকে সেভাবে টেনে নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বর্ণ পিছু ঘুরল। অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, দাঁড়িয়ে পড়লি কেন? পায়ে ব্যথা? কোলে নিব? কেমন পুরুষ আপনি! লজ্জাবোধ নেই? আপনার নামের সব অনুভূতি চাপা দিয়ে সব স্মৃতির পাতা ছাই করে দিয়েছি, তাও জেদ ওবেনি আপনার? ঠোঁটে ঠোঁট চেপে খানিকটার সময় স্থির তাকিয়ে থাকে বর্ণ। এরপর বলল, জেদ? হ্যাঁ জেদি। এমন এক জেদ যেই জেদে পড়ে তোর প্রেমে হাজারবার মরণ কবুল। সুখের হাত ছেড়ে নিজের কপালে হাত ঘষে। খুব শখ না শ্বাসরুদ্ধকর মৃত্যুকে বরণ করার? চল, আজ তুই আমি আর এক সমাজ মিলেমিশে মৃত্যুকে বরণ করে নতুন অধ্যায়ের সূচনা করি। মানে বুঝিসনি? ও, আমি তো কিছু বুঝাইনি এখনো। একটা কালো ধরনের দেখতে রিমোট কন্ট্রোলার হাতে নিল। নীলচে বাটন প্রেস করতেই সুখের পেছনের দেয়ালটা জ্বলে উঠল হঠাৎ। ভয়ার্ত মুখে সে তড়িৎ বর্ণের নিকটবর্তী হয়ে এলো, যেন বিপদের মুহূর্তে এটিই তার ভরসাস্থল। বর্ণ হাসল। ইশারায় দেয়ালে তাকাতে বলল। পর্দার ব্যবস্থা করা হয়েছে, পূর্ব পরিকল্পিত। তাতে ফুটে উঠেছে বাহিরের স্টেজের আলাদা আলাদা কোণা। সেই কোণাগুলা অর্থাৎ স্টেজের নিচে পৃথক পৃথক টেবিলের তলদেশে বোমার মতো কিছু লাগানো। তাতে টাইমার ছুটছে টিকটক টিকটক। এক একটার ছুতে দেখাতে বর্ণ বলল, চিনতে পারছিস এগুলোকে কি যেন বলে? বোম। কারেক্ট। বাহবা দেওয়ার মতো সে হাসলো। একবার ট্রিগার প্রেস করলেই ব্লাস্ট। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তোকেও বিয়ে করতে হবে না আমায়। শ্বাসরুদ্ধকর মৃত্যুর স্বাদও খুব সহজে গ্রহণের সুযোগ পাচ্ছিস, সাথে আরো হাজার খানেক জান ফ্রি। বেচারি মাসুম মানুষগুলো বিয়েতে আসাটাই এখন কাল হয়ে সামনে দাঁড়িয়েছে। বর্ণ নিজ বক্তব্য শেষে তারা দেখিয়ে সুখের হাত আঁকড়ে হাঁটা ধরে ফের।
চল, হাতে সময় খুব অল্প, টাইম শেষের পথে। শোক স্তব্ধ বনে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক ফের দাঁড়িয়ে পড়ে। আবার দাঁড়িয়ে গেলি কেন? ডিসিশন চেঞ্জ করেছিস? করলে বলতে পারিস। তোর একটা হেতে হাজার মানুষের জীবন বাঁচতে পারে। ইটস এ ব্ল্যাকমেল, সামথিং লাইক দ্যাট। নিথর চোখে তাকায় শোক। এতটা নিচে নামতে বিবেকে সায় দিচ্ছে শুধু তোর জন্য। কবুল, কবুল, কবুল। পুরুষালী দম্ভ মিশ্রিত তিনটি শব্দে বুক ধরফর করে ওঠে সুখের। শিরশির অনুভূতিতে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। ঝরঝর করে অশ্রু গড়ায় আখি পল্লবে। সজরে ঢোক গিলে মাথা নামিয়ে নেয়। বর্ণখানিক পাশ ঘেঁষতেই হুটহাট তার কাঁধে মুখ লুকালো। কান্নাদের দাপটে শরীর কাঁপছে থরথর। কেঁদে কেঁদে কাঁধের শেরওয়ানি ভিজিয়ে ফেলল চোখের জলে। বর্ণ কাঁদতে দেয় তাকে। ফিসফিসিয়ে বলল, আজকের এই মুহূর্ত থেকে আশফিয়ান বর্ণকে শুধু তার বোবা ফুলের নামে লিখে দিলাম, টিল ডেথ।